Hello students, welcome to my YouTube family. Today I discuss a vital video for class 9 subject geography chapter 5 part 3 আজকে তোমাদের সামনে শেয়ার করার আগে আমি তোমাদের বলবো যে আমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা শেষ হয়ে গেছে, থার্ড সেমিস্টার কিন্তু আমাদের সামনেই। কিন্তু তার আগে আমাদের সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব, এই দুর্গোৎসবের কিন্তু আজকে সপ্তমী। তাই বলবো যে সকলে শুভ সপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করবে আর খুব আনন্দ করে ঠাকুর দেখবে। তাহলে কি হবে, আনন্দ করে যেমন ঠাকুর দেখা হবে, ঠিক তার পাশাপাশি কিন্তু একটু যদি পড়াশোনার সাথে যুক্ত থাকি তাহলে কিন্তু আমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা খুব ভালোই হবে। তাই আমি বলবো এই গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে থেকেও যদি একটুখানি সময় অর্থাৎ ঘন্টাখানেক সময় যদি তোমরা ব্যয় করো তাহলে কিন্তু এই থার্ড সেমিস্টার পরীক্ষাটা খুব সুন্দর হবে। আজকে শেয়ার করব কোন বই থেকে, এই বই থেকে দেখো, নবম শ্রেণী ভূগোল ও পরিবেশ, সমরেন্দ্রনাথ মোদক, এই বই থেকে শেয়ার করব। কারণটা হচ্ছে এই বইয়ে সব কিছু ডিটেলস আছে, তাই আমি সিলেক্ট করেছি যে এই বইটা থেকে পড়লেই কিন্তু আমাদের সব কমন চলে আসবে। অন্যান্য বই যাদের কাছে আছে তারা কিন্তু অন্যান্য যে কোনো রাইটারের বই নিয়ে বসলেই কিন্তু আমাদের এটা হবে। আর এই চ্যাপ্টার 5-এর আবহবিকার চ্যাপ্টারটা ভীষণই কঠিন চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে কোশ্চেন সিলেক্ট করা কিন্তু খুব কঠিন ব্যাপার, তাই আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য কিন্তু অনেক কোশ্চেন সিলেক্ট করেছি, আর যেগুলো সাধারণত থার্ড সেমিস্টার পরীক্ষায় আসবে। তাহলে এই বইয়ের কোন চ্যাপ্টার থেকে শেয়ার করব? 5 নম্বর চ্যাপ্টার থেকে। তাহলে চলো শুরু করি, 5 নম্বর চ্যাপ্টারে চলে যাই। শুরুতেই বলবো যে সকলে কিন্তু এই শুভ সপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করবে। তারপরে বলবো আজকে শেয়ার করব এই নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বইয়ের চ্যাপ্টার 5, এই রাইটার সমরেন্দ্রনাথ মোদক। এই বই থেকে শেয়ার করব কারণ এই বইতে ডিটেলস কিছু পাওয়া যায়, এই জন্য কিন্তু এই বই থেকে শেয়ার করব। শেয়ার করার আগে আজকের টপিক থাকবে যান্ত্রিক আবহবিকার, তারপরে টপিক থাকবে যে রাসায়নিক আবহবিকার, 3 নম্বর থাকবে জৈবিক আবহবিকার ও ফলাফল এবং মাটি ক্ষয়, আর কিছু শেষে থাকবে যে সম্ভাব্য কিছু প্রশ্ন এবং উত্তর। তাহলে আজকে শেয়ার করব এই চ্যাপ্টার 5-এর পাতা বলে দিই আমি। পাতাটা হচ্ছে যে আবহবিকার চ্যাপ্টার 5 পাতা পাতা দেখো, পাতা হচ্ছে 62-63 পাতা। এই 63 পাতা থেকে শেয়ার করব। এই 63 পাতায় চ্যাপ্টার 5 আবহবিকার এখান থেকেই শেয়ার করব। শেয়ার করার সঙ্গে সঙ্গে এখান থেকে যে সম্ভাব্য প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করব। শেয়ার করার সাথে সাথে সেই প্রশ্নগুলো তোমাদের জানা হয়ে যাবে এবং থার্ড সেমিস্টার পরীক্ষাটা খুব সুন্দর হবে। তাই শুরুতেই বলি যে এই যান্ত্রিক আবহবিকার, প্রথমে টপিকটাই ছিল যান্ত্রিক আবহবিকার। এই যান্ত্রিক আবহবিকারটা কাকে বলে এটা একটু জেনে নিতে হবে। দেখো, যে প্রক্রিয়ায় আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস ও জীবজন্তু দ্বারা ভূত্বকের শিলাস্তর যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, অর্থাৎ টুকরো টুকরো হয়ে যায় এবং উৎপন্ন পদার্থ সেই স্থানেই পড়ে থাকে, অর্থাৎ টুকরো হলো এবং সেই স্থানে পড়ে থাকলো, তাকেই যান্ত্রিক আবহবিকার বলে। তো দেখো, এই প্রক্রিয়ায় শিলা ভেঙে টুকরো টুকরো হয়, আর টুকরো টুকরো হয়ে কি হয়, এই এখানেই পড়ে থাকে, অর্থাৎ খনিজের পরিবর্তন হয় না। তাহলে খনিজ যে পদার্থ, অর্থাৎ যে পদার্থটা দিয়ে তৈরি সেটার কিন্তু কোনো পরিবর্তন হয় না, এটা কিন্তু জানার বিষয়। দেখো, এই জানকী কথাটা একটা আছে, দেখো জানকী কথাটা একটু পড়ে নিতে হবে যে চৌকাকার আবহবিকা। দেখো, প্রস্তর চাই খণ্ডীকরণ আবহবিকারের ফলে বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র বা ষড়ভুজের মতো দেখতে শিলাস্তূপ সৃষ্টি হয়। তাই এই প্রস্তর চাই খণ্ডীকরণকে এই রেকর্ডিং ওয়েদারিং বলে। এই রেকর্ডিংগুলার ওয়েদারিং বলা হয় কি সেটা জানা গেল। দেখো, এবার চলে আসবো যে প্রস্তর চাই খণ্ডীকরণ। দেখো, যে যান্ত্রিক অববাহিকার প্রক্রিয়ায় উষ্ণতার তারতম্যের কারণে সৃষ্ট সাধারণ বা প্রসারণ সংকোচনের ফলে শিলাস্তর বড় বড় চায়ের আকারে ভেঙে যায়, তাকে এই প্রস্তরই চাই খণ্ডীকরণ বলে। এই যেখানটায়, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এতে জ্যামিতিক আকারের শিলাখণ্ড সৃষ্টি হয় এবং পদ্ধতি কি, উষ্ণ মরুভূমিতে দিনরাত্রে তাপমাত্রার ব্যাপক পার্থক্য দেখা যায়। দেখো, 17 ডিগ্রি থেকে -75, 17 থেকে 55 ডিগ্রি হয়, ফলে তাপের কুপরিবাহী শিলার ওপরের স্তর দিনে ক্রমাগত প্রসারিত ও রাতে সংকুচিত হয়। তো যেখানে 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 সাধারণত মরু অঞ্চল অর্থাৎ উষ্ণ মরু অঞ্চলে দিনের বেলা প্রচণ্ড তাপ হয় এবং রাত্রে কি হয়, সেই তাপ সংকুচিত হয়ে যায়। কালক্রমে এই শিলার মধ্যে পীড়ন সৃষ্টি হয় এবং যা সহ্য সীমা অতিক্রম করলে শিলাতে
অতিক্রম করলে শিলাতে দুর্বল অংশ বরাবর অজস্র লম্ব ও অনুভূমিক দারুণ বা ফাটল সৃষ্টি হয়। পরবর্তী সময়ে ওই ফাটল বরাবর শিলাস্তর আয়তক্ষেত্রাকার বা বর্গক্ষেত্রাকার প্রস্তর, স্তম্ভ বা প্রস্তর চাই রূপে বিচ্ছিন্ন হয়ে যায়। একেই দেখো, এখানে একটা কোশ্চেন আছে যে এই প্রস্তরী চাই খণ্ডীকরণ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি কি কি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু তোমরা সব পড়বে। এর বৈশিষ্ট্যগুলো কি কি? এক্ষেত্রে শিলার কেবল উপরের স্তরে ক্রমাগত প্রসারণ ও সংকোচন ঘটে। 2 নম্বর দেখো, এতে শিলার অসংখ্য উল্লম্ব ও অনুভূমিক দারুণ ফাটল সৃষ্টি হয়। 3 নম্বর, এই আবহবিকার শিলাটি বিভিন্ন স্তর বা স্তম্ভ বা চায়ে বিচ্ছিন্ন হয়। 4 নম্বর দেখো, উষ্ণ মরুভূমিতে ব্যাসল্ট শিলার এটি কার্যকর হয়। শিলা একই খনিজ গঠিত এবং সমসত্ব প্রকৃতির হয়। আর 5 নম্বর হচ্ছে, এর প্রভাবে পাহাড়ের মাথাগুলো চ্যাপ্টা হয়। এবার গেল আমাদের আসবে হচ্ছে শুল্কমোচন। এই শুল্কমোচন ভেরি ইম্পর্টেন্ট। শুল্কমোচন কাকে বলে বা শুল্কমোচন বলতে কি বোঝো, এই শুল্কমোচনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করে, এটা বড় কোশ্চেন আসতেই পারে। দেখো, এই শুল্কমোচন কি? এই শুল্ক শব্দের অর্থ হচ্ছে খোসা। আমরা পেঁয়াজ দেখেছি তো, বা মোচন শব্দের অর্থ ত্যাগ, অর্থাৎ খোসা ত্যাগ। খোসা ত্যাগ কিরকম? আমরা পেঁয়াজ দেখেছি, পেঁয়াজের পাট পাট করে খুলতে খুলতে শেষে একেবারে পুরোটাই খুলে যাবে। তাহলে যে যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়ায় উষ্ণতার হ্রাস বৃদ্ধির কারণে শিলার উপরের স্তরটি পেঁয়াজের খোসার মতো খুলে যায়, তাকে এই শুল্কমোচন বলে। এই শুল্কমোচন এর পদ্ধতি কিরকম? উষ্ণ মরুভূমিতে তাপের কুপরিবাহী শিলা সমকেন্দ্রিক স্তর রূপে এবং সমসত্ব বিশিষ্ট হলে উপরের স্তরটি নিচের স্তর থেকে দিনের বেলায় সূর্যতাপ অধিক প্রসারিত হয় এবং রাতের বেলায় শৈত্য অধিক সংকুচিত হয়। ফলে এই শিলাস্তরের বাইরে থেকে ভেতর দিকে একটি অসমতাপীয় ঢাল সৃষ্টি হয়। বহুদিন ধরে এইভাবে এই উপরের স্তরগুলি ক্রমাগত প্রসারণ ও সংকোচনের ফলে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো মূল শিলা দেহ থেকে খসে থাকে। তাহলে এর অপর নাম হচ্ছে অনিয়ন ওয়েদারিং। এই অনিয়ন ওয়েদারিং, তাহলে এর এখানে একটা টুকরো খবর আছে, দেখো যে জানো কি যে উপগোলাকার আবহবিকার কাকে বলে? এটা ইম্পর্টেন্ট। দেখো, যে শুল্কমোচন আবহবিকারের ফলে উৎপন্ন অবশিষ্ট শিলাস্তরটি দেখতে মসৃণ, গোল ও উপগোলাকার হয়। তাই এই আবহবিকারকে স্ফিরয়েডাল ওয়েদারিং বলে। তাহলে দেখো, এবারের পদ্ধতি গেল, এবারের বৈশিষ্ট্যটা একটু জানতে হবে। দেখো, উষ্ণ বৈশিষ্ট্যগুলোর মধ্যে দেখো, উষ্ণ মরু অঞ্চলে একই প্রকার খনিজ পদার্থ সমসত্ব বিশিষ্ট শিলায় এই আবহবিকার ঘটে। 2 নম্বর দেখো, সমকেন্দ্রিক স্তরযুক্ত গ্রানাইট বা নিচ শিলায় এটি বেশি লক্ষ্য করা যায়। এক্ষেত্রে শিলাস্তরের পৃষ্ঠদেশ থেকে ভেতর দিকে যে তাপীয় সৃষ্টি, অর্থাৎ তাপীয় ঢাল সৃষ্টি হয়। 4 নম্বর দেখো, যে শুল্কমোচনের ফলে পর্বত চূড়াগুলি গোলাকার হয়, যথা দেখো তামিলনাড়ুর কৃষ্ণভেল্লাই পান্থ রাঁচি বা কাঁকে ডোম এর উদাহরণ। এবার আসবো যে আমরা ক্ষুদ্র কণা বিস্ফোরণ। এই ক্ষুদ্র কণা বিস্ফোরণটা কাকে বলে এটা জানতে হবে, এরও কিছু বৈশিষ্ট্য আছে। তাহলে ক্ষুদ্র কণা বিস্ফোরণ কি আর এর বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো, যে যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়া, অর্থাৎ আবহবিকার প্রক্রিয়ায় উষ্ণতার তারতম্যের কারণে সৃষ্ট সংকোচন প্রসারণের ফলে শিলা ফেটে গিয়ে ছোট ছোট কণায় পরিণত হয়, একে ক্ষুদ্র কণা বিস্ফোরণ বলে। এর পদ্ধতি কোথায় হয়, কিভাবে হয়? দেখো, উষ্ণ মরুভূমিতে বিষমসত্ব শিলার বিভিন্ন খনিজের রং, বৈশিষ্ট্য এবং তাদের প্রকৃতি ভিন্ন ভিন্ন হওয়ায় তাপ গ্রহণ ও বর্জন ক্ষমতা আলাদা হয়। ফলে দিনে ও রাতে বিভিন্নভাবে প্রসারিত সংকুচিত হয়। শিলার প্রবল পীড়ন সৃষ্টি হয়। ফলে এই দুপুর বা বিকেলে খনিজের সংকোচন, অর্থাৎ সংযোগস্থলে বরাবর পিস্তলের গুলি ছোড়ার মতো শব্দ হয়। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর শিলাটি ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়। তাহলে দেখো, এর বৈশিষ্ট্যগুলি কি কি? দেখো, এই ভূগোল মানেই হচ্ছে লাইনে লাইনে কোশ্চেন, যে কোশ্চেনগুলো সিলেক্ট করা খুব কঠিন ব্যাপার। তো এখান থেকে আমি যেগুলো ঠিক পরীক্ষায় আসার মতো সেইগুলোই তোমাদের সামনে শেয়ার করছি, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। তাহলে দেখো, এর বৈশিষ্ট্যগুলি কি কি? দেখো, উষ্ণ মরু অঞ্চলে বিভিন্ন প্রকৃতির ও রংযুক্ত বিষম সত্ত্ব শিলায় এই আবহবিকার ঘটে। 2 নম্বর দেখো, মরুভূমিতে সূর্যাস্তের পর পিস্তলের গুলি ছোড়ার মতো শিলা ফাটলের আওয়াজ শোনা যায়। 3 নম্বর দেখো, এতে শিলা ক্ষুদ্র ক্ষুদ্র কণা বা বালি বা ধুলোয় পরিণত হয়। 4 নম্বর দেখো, এই আবহবিকারের
আবহবিকার দ্বারা যে ইনসেলবার্গ ভূমিরূপ সৃষ্টি হয়। 5 নম্বর, গ্রানাইট বেলেপাথর শিলার একটি কার্যকরী হয়, অর্থাৎ গ্রানাইট ও বেলেপাথর শিলায় এটি কার্যকর হয়। দেখো এই বিসরণ, এখানে একটা ছোট্ট প্রশ্ন দেখো, বিসরণ শব্দের অর্থটা কি? বিসরণ শব্দের অর্থ হচ্ছে ভাঙন। দেখো এখানে শিলার পীড়ন সহ্য ক্ষমতা এখানে একটা দিয়েছে, যে এখান থেকে কিন্তু 3-4টে কোশ্চেন আছে। দেখো এই শিলার পীড়ন সহ্য ক্ষমতা অর্থাৎ বিজ্ঞানীদের হিসাব অনুসারে 22 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আবদ্ধ ফাটলে পীড়ন সৃষ্টি হয় কত? 2115 কেজি বর্গ সেমি, অর্থাৎ পার বর্গ সেমি 2115 কেজি। তো মার্বেলের পীড়ন সহ্য ক্ষমতা 1000 কেজি প্রতি বর্গ সেমি, গ্রানাইটের পীড়ন সহ্য ক্ষমতা 70 কেজি প্রতি বর্গ সেমি, আর চুনাপাথরের পীড়ন সহ্য ক্ষমতা 35 কেজি প্রতি বর্গ সেমি। তাহলে দেখো এবার একটুখানি দেখো যে এই ভৌগোলিক কারণগুলো কি কি। দেখো এই থর অঞ্চলে অর্থাৎ থর মরুভূমি অঞ্চলে বিকেলে আদিবাসীরা গোলাগুলির শব্দ শোনে কেন? এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, শব্দ শোনে কেন? তাহলে দেখো থরের লোকেরা গোলাগুলির মতো শব্দ শুনতে পেলেও কাউকে দেখতে পায় না। তাহলে একটা ভয়ঙ্কর ব্যাপার না? কেন না, রাজস্থানের থর মরুভূমিতে দিনের বেলায় প্রখর সূর্যরশ্মি শিলাস্তর প্রচণ্ড উত্তপ্ত হয়, বিভিন্ন শিলা খনিজের অসমভাবে প্রসারিত হয়, বিকেলের দিকে শিলাগুলো প্রবল পীড়ন ও টান সৃষ্টি হয়, এবং 3 নম্বর দেখো ক্ষুদ্র কণা বিস্ফোরণ প্রক্রিয়ায় মূল শিলা থেকে খনিজগুলি তীব্র বেগে সশব্দে বিচ্ছিন্ন হয়ে যায়, যেন বন্দুকের থেকে গুলি ছোড়া হচ্ছে। তাহলে বন্দুকের গুলি প্রথমে একটা আওয়াজ, তারপর একটা শ করে শব্দ, অর্থাৎ সেই বুলেটটা যাওয়ার আওয়াজ। এখানেও কিন্তু সেই রকমই একটা আওয়াজ হয়। তো দেখো এই থর অঞ্চলে যারা বসবাস করে তারা কিন্তু এই আওয়াজটা মুখস্থ, যে কোনটা গুলির আওয়াজ, কোনটা এই মরুভূমি থেকে আসছে বা রাজস্থান থর মরুভূমি থেকে আসছে, এটা কিন্তু বোঝা যায়। এবার চলে যাবো আমরা পরের পাতায়, অর্থাৎ 68 পাতাতে চলে যাব। 68 পাতাতে গিয়ে দেখো যে শুল্ক মোচন ও ক্ষুদ্রকণা বিস্ফোরণের মধ্যে পার্থক্য ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা সবাই পড়েই নেবে। এবার দেখো ক্ষুদ্রকণা বিস্ফোরণ ও প্রস্তর চাই খণ্ডীকরণের মধ্যে পার্থক্য, এই দুটো কোশ্চেন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পড়েই নেবে। এবার দেখো যে এই তুষার, পরের কোশ্চেনটা একটা কোশ্চেন দেখো যে এই তুষার আবহবিকার কাকে বলে বা সংজ্ঞা দাও, এর বৈশিষ্ট্যগুলি আমি দাগিয়ে রেখেছি। যে অর্থাৎ দেখো যে যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়ায় হিম শীতল অঞ্চলে শিলা ফাটলের মধ্যেকার জল বরফে পরিণত হয় এবং প্রচণ্ড চাপ সৃষ্টি করে শিলা ফেটে গিয়ে কোণযুক্ত শিলাখণ্ডে পরিণত হয়, তাকে এই তুষার আবহবিকার বা তুহিন খণ্ডীকরণ বলে। তাহলে এর পদ্ধতিটা কি? পদ্ধতিটা দেখো, পদ্ধতিটা হচ্ছে হিম শীতল উচ্চ পার্বত্য বা উচ্চ অক্ষাংশ অঞ্চলে গ্রীষ্মকালে দিনের বেলায় বরফ গলা জল শিলার ফাটলের মধ্যে জমে থাকে, অর্থাৎ জমা হয়, আর শীতকালে বা রাতের বেলায় তা বরফে পরিণত হয়। তা বলেছি যে আমরা বলেছি মানে কি, এটা আমরা সবাই জানি যে দিনের বেলা মরুভূমিতে প্রচণ্ড গরম, রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা। তো রাতে এই জলগুলো জমে বরফে পরিণত হয়, আর বরফের আয়তন অর্থাৎ 9% বেড়ে যায়। তাহলে এবং শিলা ফাটলের গায়ে প্রচণ্ড চাপ দেয়, প্রতি বর্গ সেমিতে 150 কেজি। তাহলে দেখো বুঝতেই পারছো, প্রতি বর্গ সেমি অর্থাৎ 1 বর্গ সেমি, ওই বরফ আবার গলে চাপ মুক্ত হয়। এভাবে বরফ দ্বারা শিলা ফাটলের চাপের হ্রাস বৃদ্ধির ফলে শিলার উপর পীড়ন ও টান সৃষ্টি হলে শিলাটি ভেঙে তীক্ষ্ণ কোণযুক্ত শিলাকণায় পরিণত হয়। তাহলে এর আবার বৈশিষ্ট্য কিছু আছে, যে বৈশিষ্ট্যগুলি কি কি দেখো। 1 নম্বর বৈশিষ্ট্যই হচ্ছে যে বরফ বা তুহিনের আয়তন বৃদ্ধির জন্য শিলাস্তরে পীড়ন বা টান সৃষ্টি হয় এবং হয়ে এটি সংঘটিত হয়। 2 নম্বর দেখো, অধিক দৈনিক ঋতুগত উষ্ণতার প্রসারযুক্ত উচ্চ পার্বত্য বা উচ্চ অক্ষাংশ অঞ্চলে, সেখানে দিনের বেলায় অর্থাৎ যেখানে দিনের বেলায় উষ্ণতা রাতে হিমাঙ্কের নিচে নেমে যায় এবং সেখানে ওই আবহবিকার কার্যকর হয়, অর্থাৎ এই আবহবিকার কার্যকর হয় কোনটা? এই তুষার আবহবিকার। 3 নম্বর দেখো যে পাললিক শিলায় এটি বেশি সংঘটিত হয়। 4 নম্বর তুহিন খণ্ডীকরণের প্রভাবে তীক্ষ্ণ কোণযুক্ত শিলাস্তরের শিলাচূর্ণের স্তূপ সৃষ্টি হয়ে বা ট্যালাস বা ফেলসেনমার বা ব্লকস্পেড নামে পরিচিত। তাহলে দেখো অন্যান্য আবহবিকারের মধ্যে দেখো যান্ত্রিক আবহবিকারের বিরুদ্ধে বোল্ডান ক্লিনিক অর্থাৎ ডট ক্ল্যান্ডিং, সেটিং ও স্প্ল্যানিং ও ফ্লেকিং। দেখো
এই আর হচ্ছে স্লেকিং। তাহলে এইগুলো কিন্তু কোথায় হয়? অন্যান্য যান্ত্রিক আবহবিকার ঘটে কিন্তু এই তুষার আবহবিকারের ফলে, অর্থাৎ তুষার আবহবিকারে এইগুলো দেখা যায়। এবার চলে যাব আমরা পরের পাতায়। দেখো পরের পাতাতে গিয়ে আমরা চলে যাব 69 পাতায়, রাসায়নিক আবহবিকার কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলো কি কি। দেখো এই রাসায়নিক আবহবিকারের দেখো যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় প্রক্রিয়ায় বায়ুর বিভিন্ন গ্যাস যথা অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প এবং বিভিন্ন অম্লশিলার মধ্যস্থিত খনিজের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার ফলে বিয়োজিত হয়ে অর্থাৎ বিয়োজিত করে এবং উৎপন্ন পদার্থ উৎপত্তিস্থলে অবস্থান করে, তো তাকে এই রাসায়নিক আবহবিকার বলে। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, তোমরা পড়ে নেবে। এতে মূল খনিজ নতুন গৌণ খনিজে পরিণত হয় এই শিলায়, অর্থাৎ শিলার ধর্মের পরিবর্তন ঘটে। এবার এখানে দেখো আর একটা কোশ্চেন, যে এই যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের মধ্যে যে পার্থক্য সেটি আলোচনা করো, অর্থাৎ যে কোনো দুটি পার্থক্য লেখো, এরকম আসতে পারে। তো শিলার পরিবর্তনে হতে পারে, বায়ুর উপাদানে হতে পারে, জলবায়ু এবং শব্দ সৃষ্টি, এটা কোনটাই শব্দ। দেখো একটা তোমাদের সামনে একটু বলে দিই, একটু তো সুন্দর করে পড়বে, পড়ার সাথে সাথে কিন্তু একটু বুঝে নেওয়ার ব্যাপার আছে। যে শব্দ সৃষ্টিটা যদি বলি, তাহলে শব্দ সৃষ্টি দেখো কিছু ক্ষেত্রে পিস্তল থেকে গুলি ছোড়ার মতো শব্দ করে শিলা ফেটে যায়, যেমন ক্ষুদ্র কণা বিস্ফোরণ। এবার দেখো এদিকে দেখো রাসায়নিক আবহবিকারে কোনো শব্দ উৎপন্ন হয় না, নিঃশব্দে রাসায়নিক প্রক্রিয়াটি সংঘটিত হয়। তাহলে এখানে দেখো একদিকে শব্দ হচ্ছে আর একদিকে শব্দ হচ্ছে না। এবার চলে আসবো যে দেখো এই জারণ, এবার জারণটা কি দেখো সংজ্ঞা। দেখো জল বা জলীয় বাষ্পের উপস্থিতিতে লোহা খনিজযুক্ত শিলার সঙ্গে বায়ুর অক্সিজেনের গ্যাস অর্থাৎ O2 সংযোগের ফলে যে রাসায়নিক আবহাওয়া ঘটে তাকে জারণ অক্সিডেশন বলা হয়। অর্থাৎ জারণ অক্সিডেশন কি এটা বলা হয়। পদ্ধতি দেখো, এই পদ্ধতিতে দেখো মূলত লোহা এছাড়া অ্যামফিবল পাইরক্সেন বা বায়োফাইট খনিজ সমৃদ্ধ শিলায় এই প্রক্রিয়াটা ঘটতে থাকে। আর দেখো 1 নম্বর নীল রঙের ফেরাস অক্সাইড অর্থাৎ FeO সমৃদ্ধ শিলা খুবই কঠিন, কিন্তু জলের H2O উপস্থিতিতে তা অক্সিজেন O2 দ্বারা জারিত হয়ে বাদামি ও হলুদ রঙের একটি নতুন যৌগ সফেদ ফেরিক অক্সাইড বা মরিচা অর্থাৎ Fe2O3 তৈরি হয়। দেখো যে শিলাকে খুব ভঙ্গুর ও দুর্বল করে, নিকৃষ্ট মানের লিমোনাইট লোহা আকর অর্থাৎ F2Fe2O3 এই 3H2O উৎপন্ন হয়। 2 নম্বর দেখো এভাবে ফেরাস সালফাইড অর্থাৎ FeS ফেরাস সালফেট FeSO4 পরিণত হয়ে দুর্বল হয়। তাহলে বিক্রিয়াটা কি হলো? দেখো 4Fe2FeO প্লাস 3H2O প্লাস O2 এই কটা একসঙ্গে মেশানোর ফলে কি উৎপন্ন হচ্ছে? একটা উৎপন্ন হচ্ছে Fe2Fe2O3, আরেকটা উৎপন্ন হচ্ছে 3H2O, আরেকটা 2 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর, হচ্ছে 2 নম্বর হচ্ছে দেখো FeS প্লাস 2O 2O2 ইকুয়াল টু FeSO4, এটা উৎপন্ন হচ্ছে। এটা এই বিক্রিয়াটা কিন্তু সবাই মনে রাখবে। এবার হচ্ছে অঙ্গার যোজন। এই অঙ্গার যোজনটা কি দেখো বায়ুর কার্বন ডাই অক্সাইড অর্থাৎ CO2 বৃষ্টিপাতের জলের সঙ্গে যুক্ত হয়ে সৃষ্ট কার্বলিক অ্যাসিড অর্থাৎ কার্বনেট সমৃদ্ধ শিলার সঙ্গে সংযোগের ফলে যে রাসায়নিক আবহবিকার ঘটে তাকে এই কার্বনেশন বা অঙ্গার যোজন বলে। তাহলে কার্বনেশন বা অঙ্গার যোজন কাকে বলে, এটি ইম্পর্টেন্ট। এই প্রক্রিয়ায় কাস্ট অঞ্চলে বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপের বিকাশ ঘটে। পদ্ধতি কি দেখো এই দুটোকে এখান থেকে এইটুকু কিন্তু বেশ টাফ, এখান থেকে কিন্তু কোশ্চেনটা আসবেই। দেখো পদ্ধতিটা কি, অর্থাৎ মূলত কার্বনেট ছাড়া ফেলসপার ও হলব্লেন্ড খনিজ সমৃদ্ধ শিলায় অঙ্গার যোজন কার্যকর হয়। অর্থাৎ বৃষ্টির সময় বিশুদ্ধ জল অর্থাৎ H2O বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠে পড়ার সময় বায়ুর CO2 এর সঙ্গে মিশে মৃদু কার্বলিক অ্যাসিডে অর্থাৎ H2CO3 পরিণত হয়। তাহলে এটি কাস্ট অঞ্চলে চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ CaCO3 সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার ফল ঘটিয়ে পলিচুন বা ক্যালসিয়াম বাইকার্বনেট অর্থাৎ CaHCO3 বা 2 উৎপন্ন হয়, তৈরি হয়েছে, যা সহজে জলে দ্রবীভূত হয়ে
অপসৃত হয়। এবার দেখো এর বিক্রিয়াটা কি, দেখো এই বিক্রিয়াটিতে H2O প্লাস CO2 এটাকে দুটোকে মিশ্রণ করা হলো, মিশ্রণের ফলে দেখো কি কি উৎপন্ন হচ্ছে, দেখো H2CO3 আর CaCO3 প্লাস হয়ে H2CO3 ইকুয়াল টু CaHCO3 উৎপন্ন হচ্ছে। জারণ ও অঙ্গারযোজন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য এবার এটা পড়বো। দেখো এবার দেখো এই জারণ ও অঙ্গারযোজন প্রক্রিয়ার মাধ্যমে যে পার্থক্যগুলো ঘটে, দেখো গ্যাস এটা একটুখানি ছোট ছোট আছে, একটু পড়ে দিই যে তাহলে কিন্তু তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। এটা কিন্তু আসার মতোই পরীক্ষা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটুকু। দেখো গ্যাস এই আবহবিকার অক্সিজেনের প্রভাবে সংঘটিত হয়, আবার এটাই এই আবহবিকার অর্থাৎ অঙ্গারযোজন আবহবিকারে কার্বন ডাই অক্সাইডের প্রভাব থাকে। দেখো শিলা, লোহাযুক্ত শিলায় জারণ কার্যকর হয়, আবার কার্বনের সমৃদ্ধ শিলায় অঙ্গারযোজন কার্যকর হয়। আর উৎপন্ন দ্রব্যগুলো কি কি, দেখো এতে এই শোধক ফেরিক অক্সাইড বা মরিচাও তৈরি হয়, আর এতে ক্যালসিয়াম বাইকার্বনেট বা কলিজ উৎপন্ন হয়। আর অঞ্চল কোথায় কোথায় হয় এটা, অর্থাৎ মরু অঞ্চল বাদে পৃথিবীর সর্বত্র এই প্রক্রিয়া পরিলক্ষিত, অর্থাৎ মরু অঞ্চল যেখানে তার সেটা বাদ দিয়ে পরিলক্ষিত হয়। আর চুনাপাথর গঠিত কাস্ট অঞ্চলে এই প্রক্রিয়া পরিলক্ষিত হয়। এবং জল যোজন চলে আসবে এবার, জল যোজন, যে জল যোজনটা কি সরি, দেখো শিলার মধ্যস্থিত খনিজের সঙ্গে জল H2O যুক্ত হলে খনিজের বন্ধন আলগা হয়ে গৌণ খনিজে পরিণত হয়ে যে রাসায়নিক অবিক্রিয়া ঘটে তাকে এই জলযোজন হাইড্রেশন বলে। দেখো পদ্ধতি, জলের অণু শিলার খনিজের সংস্পর্শে এলে খনিজের আয়তন বেড়ে যায়, ফলে খনিজের বাঁধন আলগা হয়ে যায় এবং হয়ে গৌণ খনিজগুলি নমনীয় এবং শিলা সহজে বিয়োজিত হয়। এভাবে হেমাটাইট অর্থাৎ Fe2CO3 ও Fe2O3 অর্থাৎ লিমোনাইট, এটা হচ্ছে হেমাটাইট আর লিমোনাইট, এখানে একটা সংজ্ঞা হিসাবে আসতে পারে, এই সংজ্ঞাটি লেখো বা চিহ্ন সংকেত চিহ্নটাই লেখো। অর্থাৎ দেখো লিমোনাইট হচ্ছে Fe2Fe2O3 এর হচ্ছে সংকেত। এবার চলে আসবো পরের পাতাতে এসে দেখো চলে আসবো যে H3H2O অর্থাৎ অ্যানহাইড্রাইট অর্থাৎ CaSO4, জিপসাম CaSO4, 2H2O অর্থাৎ O, অলিভিন সার্পেন্টাইনে পরিণত হয়। এর বিক্রিয়াটি একটু মনে রাখতে হবে যে বিক্রিয়াটি কি, অর্থাৎ 2F2O3 প্লাস 3H2O, এটা বিক্রিয়ার ফলে কি হচ্ছে যে Fe2O3 আরেকটা হচ্ছে 3H2O, আরেকটা CaSO4 প্লাস 2H2O ইকুয়াল টু হচ্ছে CaSO4, আরেকটা হচ্ছে কি 2H2O, এটা উৎপন্ন হচ্ছে। এবার দেখো এই আর্দ্র বিশ্লেষণ কাকে বলে। এই আর্দ্র বিশ্লেষণের ছোট প্রশ্ন হিসাবে আসতেই পারে। দেখো কিরকম, যে শিলা মধ্যস্থিত খনিজ অণুর সঙ্গে আয়নিত জলের রাসায়নিক বিক্রিয়া বা বিয়োজনকে একসঙ্গে আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোসিলিস বলে। দেখো পদ্ধতির কি, পদ্ধতিটা তো প্রথমে দেখো জল প্রথমে আয়নিত HOH হয়ে হাইড্রোজেন আয়ন H প্লাস এবং হাইড্রোস্কেল আয়ন OH এ ভেঙে যায়। এরপর তা অর্থোক্লাউজ ফেলসপার অর্থাৎ KALSI 3O8 জাতীয় খনিজের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়া অর্থাৎ সিলিসিক অ্যাসিড অর্থাৎ HALSI 3O8 উৎপন্ন হয় এবং পটাশিয়াম হাইড্রক্সাইড অর্থাৎ KOH তৈরি অর্থাৎ ক্ষার তৈরি হয়। এবার এই বিক্রিয়াটাও কিন্তু একটু মনে রাখতে হবে, বিক্রিয়াটা পরীক্ষায় দেবে, অনেকগুলো বিক্রিয়া এখানে আছে, এই পরীক্ষাগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় দেবে। দেখো KALSI 3O8 প্লাস HOH ইকুয়াল টু HALSI 3O8 প্লাস KOH উৎপন্ন হয়। এবার এখানে একটা পার্থক্য আছে, দেখো 3-4টে পার্থক্য এখানে কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে রয়েছে। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ যে হাইড্রেশন আর হাইড্রোসিলিসের মধ্যে পার্থক্য কি, এটা কিন্তু জল, তারপরে কি
কার্যকরী কার্যকরী খনিজ, কি কি খনিজ লাগে, নতুন কি উৎপন্ন হলো, আর আণবিক গঠন। তাহলে দেখো কি কি লাগছে একটুখানি বলি। এক্ষেত্রে জল, সাধারণ জল শিলার খনিজের সঙ্গে যুক্ত হয়, আর এক্ষেত্রে আয়নিত জল শিলার খনিজের সঙ্গে যুক্ত হয়। এবার দেখো, তারপরে দেখো কি কি উৎপন্ন হয় একটু একটু দেখে নিই। এই শিলায় খনিজের গ্রন্থিবন্ধন আলগা হয়, কেবল গৌণ খনিজগুলি নমনীয় হয়ে পড়ে, কিন্তু নতুন খনিজ তৈরি হয় না। আর এতে জলের হাইড্রোজেন ও হাইড্রোক্সিল আয়ন খনিজের সঙ্গে বিক্রিয়া করে নতুন খনিজ পদার্থ উৎপন্ন হয়। তাহলে এই কটা আমরা সবাই পড়ে নেব, তাহলে কিন্তু সুবিধা হবে। এবার দেখো শিলায় মরচে পড়ে কেন। দেখো এই শিলায় মরচে পড়ে ভৌগোলিক কারণ কি। দেখো শিলায়ও মরচে পড়ে, লোহাতে মরচে পড়ে শুনেছি, যে শিলায়ও মরচে পড়ে আমরা এই ক্লাসেই, আগের ক্লাসে একটু জেনেছি, কিন্তু এখন কিন্তু আর ভালোভাবে জানতে পারছি। দেখো রাসায়নিক আবহবিকার জারণ প্রক্রিয়া নীল রঙের ফেরাস অক্সাইড FeO সমৃদ্ধ শক্ত শিলা জলের H2O উপস্থিতিতে অক্সিজেন O2 গ্যাস দ্বারা জারিত হয়ে বাদামি বা হলদে রঙের এক নতুন যৌগ শোধক ফেরিক অক্সাইড Fe2O3 তৈরি হয়। এই যৌগই হলো মরিচা, যা শিলাকে দুর্বল এবং ভঙ্গুর করে তোলে। দেখো সরি দেখো যে দেখো এই লোহায় যেমন মরচে পড়লে কি হয়, মরচে পড়লে লোহাটা দুর্বল হয়ে যায়, লোহা ক্ষয় হয়ে যায়, এবং সেই শিলাতে মরচে পড়লে শিলা কিন্তু দুর্বল হয়ে যায় এবং ভঙ্গুর হয়ে যায়। অর্থাৎ ভঙ্গুর মানে কি, যে অর্থাৎ অল্প প্রেসারেই কিন্তু বা অল্প আঘাতেই কিন্তু সে টুকরো টুকরো হয়ে যেতে পারে বা হয়ে যায়। এবার দেখো এই কাস্ট অঞ্চলে অঙ্গার যোজন অধিক কার্যকর হয় কেন। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চুনাপাথর অঞ্চলে অঙ্গার যোজন অধিক কার্যকর হয়, কারণগুলি হলো কাস্ট অঞ্চলে ক্যালসিয়াম কার্বনের CaCO3 বিশুদ্ধ জল O2 H2O দ্রবীভূত হয় না বা রাসায়নিক বিক্রিয়া করে না, কিন্তু মৃদু অম্লধর্মী জল সহজেই রাসায়নিক বিক্রিয়া করে শক্ত চুনাপাথরকে দুর্বল করে দেয়। তা দেখো যেমন শুকনো মাটিতে জল পড়লে কি হয়, মাটিটা দুর্বল হয়ে যায়। এই বজ্রপাত সহ বৃষ্টিপাতের সময় বৃষ্টির জল বায়ুর কার্বন ডাই অক্সাইড CO2 এর সঙ্গে যুক্ত হয়ে মৃদু কার্বলিক অ্যাসিড H2CO3 পরিণত হয়। এই অ্যাসিডযুক্ত বৃষ্টির জল অম্লধর্মী ভৌম জল রূপে সছিদ্র চুনাপাথরের স্তরের মধ্যে গিয়ে নিচে নামার সময় চুনাপাথরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটলে পরে কলিচুন বা ক্যালসিয়াম বাইকার্বনেট অর্থাৎ HCO3 উৎপন্ন হয়, এই তৈরি হয় বা উৎপন্ন হয়। আর 3 নম্বর দেখো কলিচুন গাঠনিকভাবে খুব দুর্বল হয়ে সহজেই অর্থাৎ সহজেই ক্ষয় পায় এবং দ্রবীভূত হয়ে যায়। তাই জন্য দেখো এই কলিচুনকে, অর্থাৎ যে চুনটা খাওয়ার চুন বলে, যে কলিচুনকে কলিচুনের সঙ্গে জল যোগ করলে কি হয়, সেই কলিচুন কিন্তু দুর্বল হয়ে যায়। এবার দেখো জৈবিক আবহবিকার। এই জৈবিক আবহবিকারে তারপরে আসবে জৈবিক আবহবিকারের ফলাফল। দেখো এই জৈবিক আবহবিকারটা কাকে বলে এটা প্রথমে জানতে হবে। অর্থাৎ যে প্রক্রিয়ায় উদ্ভিদ ও মানুষ সহ প্রাণীদের নানাবিধ ক্রিয়াকল্পের ফলে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে বা বিয়োজিত হয়ে উৎপন্ন পদার্থ উৎপত্তিস্থলে অবস্থান করে, তাকে এই জৈবিক আবহবিকার বলে। আর জৈব যান্ত্রিক আবহবিকার এরপরে একটা রয়েছে, যে দেখো বিভিন্ন প্রাণী বা উদ্ভিদ দ্বারা যান্ত্রিকভাবে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে উৎপন্ন পদার্থ উৎপত্তিস্থলেই অবস্থান করলে তাকে জৈব যান্ত্রিক আবহবিকার পড়ে। দেখো পদ্ধতি কিরকম, তো কেঁচো, পিঁপড়ে, উইপোকা, খরগোশ, পেইরি, কুকুর, ইঁদুর, খ্যাঁকশিয়াল প্রভৃতি প্রাণী শিলায় গর্ত করে এবং আঁচড় কেটে শিলার স্তরকে টুকরো টুকরো করে। শামুক চুনাপাথরে গর্ত করে। এবার দেখো এবারে এটা হলো প্রাণীদের দ্বারা। আরেকটা হচ্ছে মানুষের দ্বারা। মানুষ কি করে, দেখো এই মানুষ প্রত্যক্ষভাবে বা খুব কম অঞ্চলে শিলার আবহবিকার ঘটালে কয়েক মুহূর্তের মধ্যে শিলার দ্রুত পরিবর্তন ঘটে। দেখো কি কি, খনিজ উত্তোলন, অর্থাৎ মানুষ খনিজ পদার্থ আহরণের সময় ডিনামাইট বিস্ফোরণ ঘটিয়ে যন্ত্রপাতি দ্বারা শিলাকে ফাটায়। তাহলে রাস্তা তৈরি করতে গেলে তো আমাদের ডিনামাইট ফাটাতেই হয়। সেইখানেই কিন্তু প্রশ্নটা এসে যায় যে এটা শিলাকে ফাটিয়ে দেয় বা টুকরো করে দেয়। দেখো নির্মাণ কাজ, রাস্তা ও বাঁধ জলাধার নির্মাণের জন্য শিলাস্তরকে চূর্ণ বিচূর্ণ করা হয়। 3 নম্বর পয়েন্ট দেখো যে চাষবাস, অর্থাৎ দেখো চাষাবাদটা কি, যে পার্বত্য মালভূমি অঞ্চলে
চাষের জমি তৈরির সময় শিলা ও ভূমির পরিবর্তন হয়। আর আরেকটা হচ্ছে একটা প্রাণীদের দ্বারা গেল, এবার হচ্ছে উদ্ভিদ দ্বারা। গাছের শিকড় শিলাস্তরের মধ্যে প্রবেশ করে ক্রমশই বৃদ্ধি লাভ করে। কালক্রমে শিলা ফাটলকে বৃদ্ধি করে শিলাকে ফাটিয়ে চূর্ণ বিচূর্ণ করে আবহ বিকার ঘটায়। এবার আসবো আমরা জৈব রাসায়নিক আবহ বিকার, অর্থাৎ দেখো সংজ্ঞাটা একটু জেনে নিতে হবে যে জৈব রাসায়নিক আবহ বিকারটা কাকে বলে। তাহলে বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের মৃতদেহ পচে গিয়ে উৎপন্ন অম্ল দ্বারা রাসায়নিকভাবে শিলা বিয়োজিত হয়ে উৎপন্ন পদার্থ উৎপত্তিস্থলে অবস্থান করে। সব ক্ষেত্রেই দেখো শিলাগুলো উৎপত্তির স্থলে কিন্তু থাকে। এই আবহবিকার প্রক্রিয়াকে জৈব রাসায়নিক আবহবিকার বলে। পদ্ধতিটিকে দেখো উদ্ভিদ দ্বারা প্রাণী দ্বারা তার টেরারোসা সৃষ্টি। দেখো এটা পরে আসছি যে উদ্ভিদ দ্বারা প্রাণীদের দ্বারা। এটা একটু জেনে নিই যে আর্দ্র জলবায়ু অঞ্চলে শিলার উপর জন্মানো মস, লিচেন, শৈবাল প্রভৃতি অর্থাৎ ইত্যাদি ছোট ছোট উদ্ভিদ মারা গেলে বা গাছের ডালপালা, পাতার শিকড় পচে গিয়ে বৃষ্টির জল সঙ্গে যুক্ত হয় এবং হিউমিক, ল্যাকটিক, সাইট্রিক, ফালভিক ইত্যাদি জৈব অ্যাসিড তৈরি হয়। এই অম্ল ম্যাগনেসিয়াম, ফেলসপার ও সালফার যৌগ সমৃদ্ধ শিলার রাসায়নিক অবহিকার ঘটায়। এটা গেল উদ্ভিদের দ্বারা। প্রাণীরা কিভাবে করে, অর্থাৎ উষ্ণ ও আর্দ্র অঞ্চলে প্রাণীর দেহাবশেষ, মূত্র, মল পচে সৃষ্ট জৈব আম্লিক শিলায় বিয়োজিত হয়। আর তারপরে পয়েন্ট দেখো শিলার বসবাসকারী বিভিন্ন কীট জীবাণুর সঙ্গে দেহ নিঃসৃত রস বা বিষ্ঠা মানে কি, বিষ্ঠা মানে মল, বিষ্ঠা শিলার রাসায়নিক আবহিকার ঘটায়। এবার দেখো মনুষ্যদাহ, অর্থাৎ মনুষ্য সৃষ্টি। মানুষের মৃত দেহাবশেষ, মলমূত্র, বর্জ্যপদার্থ পচে সৃষ্ট জৈব অম্ল দূষণের ফলে অ্যাসিড শিলাবৃষ্টির বিয়োজন ঘটায়, অর্থাৎ ফলে এই অ্যাসিড বৃষ্টি শিলায় বিয়োজন ঘটায়। এবার আসবো আবহবিকারের ফল। তাহলে আবহবিকারের ফল দেখো রেগোলিথ বা মাটির সৃষ্টি। যান্ত্রিক রাসায়নিক আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণ বিয়োজিত পদার্থ উৎপত্তিস্থলে সঞ্চিত হয়ে শিথিল এবং নরম পদার্থের এক ভূ আস্তরণ গড়ে ওঠে। একে এই রেগোলিথ বলে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এটি মাটির সৃষ্টির প্রাথমিক অবস্থা, অর্থাৎ মাটির সৃষ্টি হতে গেলে যে টুকরো টুকরো অংশ লাগে, তারপরে সেটা আরো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অংশে পরিণত হলেই মাটি তৈরি হয়। তাহলে কালক্রমে এই রেগোলিথের সঙ্গে জৈব পদার্থ আর্দ্রতা যুক্ত হয়ে মাটি উৎপন্ন হয়, যেমন পটসল, চারনজম আর ল্যাটারাইট মৃত্তিকা উদাহরণ। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আর টেরারোসা সৃষ্টি, অর্থাৎ চুনাপাথর গঠিত কাস্ট অঞ্চলে রাসায়নিক আবহবিকার ফলে লৌহ কণা সমৃদ্ধ লাল রঙের যে ভূ আস্তরণ গড়ে ওঠে তাকে এই টেরারোসা বলে। এবার আসবো ভূমিরূপের পদ্ধতি। দেখো শুল্ক মোচন প্রক্রিয়ায় গ্রানাইট শিলায় গোলাকার ভূমিরূপ, তার গ্রানাইট টর সৃষ্টি হয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট। বাসল শিলায় এই প্রস্তর চায় খণ্ডীকরণ প্রক্রিয়ায় উল্লম্ব বহুভুজাকার স্তম্ভ ভূমিরূপ গড়ে ওঠে। চুনাপাথর গঠিত অঞ্চলে রাসায়নিক আবহবিকার ফলে এই গ্রাইক সেল, সিঙ্ক হোল, ডোলাইন, ইউভালা, পলজি, গুহা, স্ট্যাকালিকমা ইত্যাদি ভূমিরূপ সমৃদ্ধ বৈশিষ্ট্যপূর্ণ কাস্ট ভূমিতে তৈরি হয়। তুহিন খণ্ডীকরণের প্রভাবে উৎপন্ন লৌহ কণা শিলার অর্থাৎ পর্বতের গায়ে বা পাদদেশে জমা হয়ে নুড়ি ক্ষেত্র যথাক্রমে স্ক্রি বা ট্যালাস বা সেনমার বা ব্ল্যাক স্পেড গড়ে ওঠে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো খনিজ সৃষ্টি, কি কি খনিজ সৃষ্টি হয়। রাসায়নিক আবিষ্কার ফলে প্রভাবে খনিজের ঘনত্ব কমে গিয়ে হালকা হয়ে বহু নতুন খনিজ পদার্থ গড়ে ওঠে, যেমন লোহা, বক্সাইট, ম্যাঙ্গানিজ, নিকেল, কেওলিন। এবার ভৌম জল চলে আসবো, যে ভৌম জলের সমৃদ্ধি। আবহবিকার ফলে সৃষ্ট ফাটল বা ছিদ্র দিয়ে বৃষ্টির জল সহজে প্রবেশ করে ভূগর্ভস্থ সছিদ্র স্তরে যুক্ত হয়ে ভৌমজল ভাণ্ডার সমৃদ্ধ হয়। এবার চলে আসবো মাটির উর্বরতা বৃদ্ধি, অর্থাৎ আবহবিকারের ফলে মাটি উৎপন্ন বিভিন্ন খনিজ কণা মাটিতে মেশে আর শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সচ্ছিদ্রতা বেড়ে যায়, মাটির জল ও বায়ুর মাত্রা বাড়ে
আর কি হয়, ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায় আর কৃষিকার্যের সুবিধা হয়। এবার যে মাটি সৃষ্টিতে আবহবিকারের ভূমিকা, অর্থাৎ মাটি সৃষ্টি হতে গেলে আবহবিকারের কি ভূমিকা আছে একটুখানি দেখতে হবে, যে এটাও ইম্পর্টেন্ট। দেখো, মাটির উৎপত্তিতে আবহবিকারের ভূমিকা সবচেয়ে গুরুত্ব এবং প্রাথমিক। তাহলে কি কি? প্রথম পর্যায়ে ভূপৃষ্ঠের আদি শিলাস্তরের ওপর আবহবিকার প্রক্রিয়ায় গুলি ক্রিয়াশীল থাকে। শক্ত শিলা যান্ত্রিকভাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে শিলার মধ্যস্থ খনিজ গুলিকে রাসায়নিকভাবে বিয়োজিত করে ভূত্বকের জনক শিলাস্তরের উপর সমসত্ব বৈশিষ্ট্য অসংবদ্ধ চূর্ণবিচূর্ণ এবং বিয়োজিত পদার্থের এক নরম ভূস্তর সৃষ্টি করে। একে রেগুলিত বলে। তো রেগুলিত আমরা আগেই পড়েছি, এটা এখান থেকে টিকা টাইপ আসতেই পারে। এটি মাটির সৃষ্টির প্রাথমিক বা মাটির উৎপাদন মূল উপকরণ। দেখো, চলে আসবো এবার আমরা যে এই রেগুলিত মাটির প্রকৃতি নির্ধারণ করে আর নির্দিষ্ট আদি শিলার অবস্থানের বিশেষ আবরণের প্রক্রিয়া কার্যকারী হয়ে বিশেষ ধরনের রেগুলিত সৃষ্টি করে মাটির ধরন নির্ণয় করে, অর্থাৎ ধরন নির্ধারণ করে। কি কি? যেমন উদাহরণ হিসাবে বেলে পাথর, গ্রানাইট পাথর ইত্যাদি। এবার দেখো, এইখানে আরও কতগুলো কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু পড়ে যাবে। মাটিটা কি, অর্থাৎ জৈবকরণ কি, এখান থেকে কিছু কিছু কোশ্চেন আমি শেয়ার করেছি, কিন্তু এখান থেকে আমি বলবো যে এইখান থেকে এই পুরোটুকু কিন্তু আমরা ভালো করে পড়বো, কারণ এই ঘর থেকে অনেক কোশ্চেন আসবে। দেখো, একটা এরকম উদাহরণ দিয়ে দিই যে জৈবকরণ, এই জৈবকরণটা কি? দেখো, এই যে প্রক্রিয়ায় মাটির উপরের স্তরে কাঁচা জৈব পদার্থ হিউমাসে পরিণত হয়ে মাটিতে যুক্ত হয় তাকে হিউমিফিকেশন বলে। এর ফলে হিউমাস সমৃদ্ধ জৈব স্তর বা ও স্তর সৃষ্টি হয়। এইটা এরকম ধরনের সব কোশ্চেনগুলো তোমরা কিন্তু এখান থেকে পড়ে নেবে। তারপর দেখো, আমি এখান থেকে দুটো কোশ্চেন আরও শেয়ার করেছি, যে এই যে নালী, নালী বা এই যে খাত, এই যে নালী খাত, দেখো, বৃষ্টির জল প্রথমে ভূপৃষ্ঠের যে ক্ষুদ্র ক্ষুদ্র অগভীর বা সরু প্রবাহ পথ দিয়ে পথ তৈরি করে তাকে রিল বলা হয়। আর খাত কি? অর্থাৎ এই খাত কিছুদিন পর এই নালীগুলি গভীর উষ্ণতা বেড়ে ইউ বা ভি আকৃতির যেমন জল প্রবাহ পথ তৈরি করে তাকেই এই গালি বলে। তাহলে এক খাতটা কাকে বলে, আবার গালিটা কাকে বলে, এটা জানতে হবে। আর রিভাইন, এই রিভাইনটা কি? রিভাইন দেখো ইম্পর্ট্যান্ট। দেখো, রিভাইন উদ্ভিদহীন অধিক ঢাল ভূখণ্ড খারাপ পাড়যুক্ত যে গভীর সংকীর্ণ জলপ্রবাহ তৈরি করে তাকে বলা হয় রিভাইন। তাহলে আমরা তারপরে আসবে যে বধভূমি, অর্থাৎ ব্যাডল্যান্ড, এটাও ইম্পর্ট্যান্ট। বৃক্ষহীন শুষ্ক ও বিস্তীর্ণ অঞ্চলের গিল বা রিভাইন ক্ষয়ের মাধ্যমে অত্যধিক মাটি ক্ষয়ের ফলে যে উঁচু নিচু ও ক্ষয়প্রাপ্ত ভূভাগ সৃষ্টি করে তাকেই বলা হয় বধভূমি। তাহলে এই চ্যাপ্টার থেকে অনেক কোশ্চেন কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। এবার দেখো, এখানে একটা বড় কোশ্চেন লুকিয়ে রয়েছে, মাটি ক্ষয়টা কি? এই মাটি ক্ষয় দেখো, যে প্রক্রিয়ায় বিভিন্ন পদার্থ প্রাকৃতিক শক্তি বা নমনীয় মানবীয় কার্যাবলীর প্রভাবে, অর্থাৎ মানবীয় কার্যাবলী কোনটা, যেটা আমরা করি, কার্যাবলীর প্রভাবে মাটির উপরের হালকা ও অসংবদ্ধ মাটিকণা পৃথক হয়ে দূর দূরান্তে অবস্থিত হয়, একে মাটি ক্ষয় বা ভূমিক্ষয় বলে। এই মাটি ক্ষয়ের ফলে মাটির উর্বরতা নষ্ট হলে ভৌত ও রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটলে গুণমান হ্রাস পেলে তাকে মাটির অবক্ষয় বা মাটি অবনমন বলে। তাহলে এটা ভেরি ইম্পর্টেন্ট। এর প্রকারভেদগুলো কি কি? জলপ্রবাহ দ্বারা কর্দমাক্ত ক্ষয়। এই জলপ্রবাহ দ্বারা কিরকমভাবে? দেখো, কর্দমাক্ত ক্ষয় অর্থাৎ কাদামাখা ক্ষয়, আর পাত ক্ষয়, নালী ক্ষয়, খড়, আর রাভাইন ক্ষয়, আর পতন ক্ষয়। এইগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা এই সবাই পড়ে নেবে। চলে যাবো আমরা পরের পাতায়, যে একটা গেল জলপ্রবাহ ক্ষয়, আর একটা হচ্ছে সমুদ্র তরঙ্গ অর্থাৎ ক্ষয়। এই সমুদ্র তরঙ্গ ক্ষয়টা কি? দেখো, এই সমুদ্র তরঙ্গ ক্ষয়, দেখো, সমুদ্র তটভূমিতে জোয়ারের জলস্রোত এবং সমুদ্র তরঙ্গের আঘাতে সমুদ্র পাড় ভেঙে অপসারিত বা হয়। আবার লবণাক্ত জলরাশি তীরবর্তী স্বাভাবিক মাটিতে মিশে লবণাক্ত মৃত্তিকা মাটিতে পরিণত হয়, একে সমুদ্র তরঙ্গ বলে। এটা ভেরি ইম্পর্টেন্ট। এবার বায়ুপ্রবাহ ক্ষয় কাকে বলে? দেখো, এই প্রবল বায়ুপ্রবাহের আঘাতে উষ্ণ ও শুষ্ক মরু ও মরুপ্রায় ভূমির
উন্মুক্ত প্রস্তরের শিথিল উন্মুক্ত প্রস্তর, উন্মুক্ত প্রান্তরের শিথিল মাটি ধূলি কণাগুলি ত্বরিত বা বহু দূরে অপসারিত হয়, ভূভাগ ক্রমশ নিচু হতে থাকে, একে বায়ু প্রবাহ ক্ষয় বলে। এবার আসবো যে হিমবাহ ক্ষয়। এই হিমবাহ ক্ষয়টা কি? পার্বত্য হিমবাহের বরফ শিলাকে বিচ্ছিন্ন করে গ্রাবরেখা রূপে বহন করে। এই গ্রাবরেখাটা কি? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আসবো একে হিমবাহ ক্ষয় বলে। এবার আসবো মাটি ক্ষয়ের কারণ। দেখো, মাটি ক্ষয় নানাভাবে হতে পারে, অর্থাৎ প্রাকৃতিক কারণে মাটি ক্ষয়, অর্থাৎ বৃষ্টিপাত ও জলপ্রবাহ দ্বারা। অর্থাৎ বৃষ্টিপাতের ফলে মাটি ধুয়ে হালকা হয়ে গেলে মাটি ভূপৃষ্ঠ থেকে সরে অন্যত্র চলে যায়। এবার জলপ্রবাহ দ্বারা জলস্রোত যেখানে বেশি সেখানে কিন্তু এই জলপ্রবাহ দ্বারা কিন্তু মাটির ক্ষয় কিন্তু হতেই থাকে। এবার হচ্ছে বায়ু প্রবাহ। দেখো, বায়ু প্রবাহ দ্বারা কি মনে হচ্ছে না বায়ু দ্বারা মাটি ক্ষয় হয়? হ্যাঁ, মরু বা মরুপ্রায় অঞ্চলে সমুদ্র উপকূলে আলগা ধুলো বালি ধুলো মাটি প্রবল বায়ুপ্রবাহ দ্বারা অন্যত্র অপসারিত হলে তাকে মাটি, এতে দ্রুত মাটি ক্ষয় পায়। এবার সমুদ্র তরঙ্গ। এতে আবার কি? এই সমুদ্র তরঙ্গ সমুদ্রের ঢেউ, জোয়ারের জলে জলস্রোত বা বিনাশকারী সমুদ্র তরঙ্গের ক্রমাগত প্রবল আঘাতে সমুদ্র পাড় ভেঙে গিয়ে মাটি পাথর অপসারিত হয়, এটা হতে পারে। এবার দেখো শিলা ও মাটির প্রকৃতি, অর্থাৎ আগ্নেয় ও রূপান্তরিত শিলা অপেক্ষা পাললিক শিলাজাত মাটির সছিদ্র ও নরম হয়, সহজে ক্ষয়ের কবলে পড়ে। আর এটি বড় দানাযুক্ত হলে জলের দ্রুত অনুপ্রবেশ ঘটিয়ে মাটির গুণগত মানের অবনমন ঘটায়। এটি ক্ষুদ্র কণা বিস্ফোরণ হলেও ভূপৃষ্ঠ অর্থাৎ পৃষ্ঠপ্রবাহ দ্বারা দ্রুত মাটি ক্ষয় হয়। তাহলে মাটি কণাগুলির সংযুক্ত আলগা হয়ে মাটি ক্ষয় বেশি হয়। এবার আমরা জানলাম। এবার হচ্ছে মানবীয়করণ অর্থাৎ বৃক্ষছেদন। আমরা আমাদের প্রয়োজনের তাগিদে বা প্রয়োজনের বাইরে কিন্তু আমরা অনেক বৃক্ষকে ছেদন করি, আর বৃক্ষ ছেদন করলে বৃক্ষ তার শিকড় দ্বারা মাটিকে ধরে রাখতে পারে না, মাটি শিকড় পচে যায়, মাটিকে আলগা করে দেয়। এ হচ্ছে যথেষ্ট পশুচারণ, অর্থাৎ সীমিত চারণভূমিতে অবৈজ্ঞানিক পশুপালনের ফলে তৃণ নির্মল হয়ে আর মাটি আলগা হয়ে যাচ্ছে, অর্থাৎ পশুদের পায়ের চাপে আর পশুরা যে ঘাস দিনগুলো খেয়ে ফেলছে তাতে মাটি ক্ষয় অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছে। এবার চলে আসবো, দেখো যে বৃক্ষছেদন গেল, যথেষ্ট পশুচারণ গেল, অবৈজ্ঞানিক কৃষিকাজ অর্থাৎ ট্রাক্টর হারভেস্টিং কৃষি যন্ত্রপাতি যথেষ্ট ব্যবহারের ফলে মাটি সহজে আলগা হয়ে ক্ষয়ের কবলে পড়ে। আর নিয়মিতভাবে কীটনাশক রাসায়নিক সার জলসেচ ব্যবহারে মাটি সম্ভবত নষ্ট হয়ে যায় আর মাটি অবক্ষয় খুব সহজ হয়ে পড়ে। পাহাড়ি অঞ্চলে স্থানান্তর চাষ বা ঝুম চাষ পদ্ধতিতে বনভূমি নষ্ট হয়ে মাটির শীর্ষস্তর ক্ষয়িত হয়। এবার দেখো নির্মাণ কার্য, তারপরে আসবে নির্মাণ কার্য দ্বারা কিভাবে হয়। অর্থাৎ বর্তমান দিনে মানুষ দ্বারা বাড়িঘর, রাস্তাঘাট, সেতু, শিল্প কারখানা, বাঁধ, জলাধার, খাল, পুকুর পরিখা, প্রণালী, খনি নির্মাণের ফলে মাটির উপর স্তর অর্থাৎ পৃষ্ঠস্তর আলগা ও দুর্বল হয়ে পড়ে। এবার দেখো খনিজ উত্তোলন। খনিজ আমাদের দেশে সর্বত্রই কিছু কম বেশি খনিজ আছে। খনিজ উত্তোলন করলে মাটির খনন করে মাটির অর্থাৎ খনিজ দ্রব্য অপহরণে ভূমিধস সংলগ্ন এলাকায় ব্যাপক ভূমিক্ষয় দেখা দেয়। এবার হচ্ছে যে মাটির সংরক্ষণ একটুখানি জানবো, যে এই মাটির সংরক্ষণ সংজ্ঞা দেখো, যে বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে মাটিকে সঠিকভাবে ব্যবহার করা বা ক্ষয় বা অবনমন থেকে রক্ষা করা হয় তাতে উর্বরতা শক্তি বৃদ্ধি পায় এবং পরিবেশের ভারসাম্য অক্ষুণ্ণ হয়, তাকেই অর্থাৎ মাটি সংরক্ষণ বলে। এই মাটি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি আছে, অর্থাৎ মাটি সংরক্ষণ কি কারণে আমরা মাটি সংরক্ষণ করি? এটি মূলত অমূল্য প্রাকৃতিক সম্পদ, এটি সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। মাটি ক্ষয় নিবারণ করা প্রয়োজনীয়তাগুলি দেখো কি কি। এই মাটির উর্বরতা গুণমান বজায় রেখে কৃষি উৎপাদন করা হয়। 2 নম্বর দেখো, নদী জলাশয়ের গভীরতা বজায় রাখতে, অর্থাৎ বন্যা নিয়ন্ত্রণে প্রতিরোধে করাতে, আর মাটিতে জলের অনুস্রাবণ বৃদ্ধি করতে ভৌম জল যোগান দেয়। এর ফলে কি হয়, যে জল, বায়ু, মাটি দূষণ প্রতিরোধ করা যায়। অর্থাৎ সর্বোপরি মাটির স্তরের অপসারণ রোধ করা যায়। এবার পদ্ধতিটি, অর্থাৎ মাটি সংরক্ষণের
পদ্ধতিগুলি দুটি শ্রেণীতে ভাগ করা যায়। অর্থাৎ কৃষিজ পদ্ধতি, এটা একটা যান্ত্রিক পদ্ধতি। এই কৃষিজ পদ্ধতি বা কৃষি বা জীব সম্পর্কিত পদ্ধতি, অর্থাৎ শস্যাবর্তন। একই জমিতে শস্যাবর্তন অন্তঃকৃষির মাধ্যমে দানা শস্য, তামাক, আলু, শাকসবজি বিভিন্ন শস্য ঘনভাবে চাষ করলে তাকে মাটির উর্বরতা অক্ষুণ্ণ রাখা প্রয়োজন। এই সমোন্নতির চাষ রেখা দেখো, এই পার্বত্য উপত্যকায় ঢালু জমিতে সমান উচ্চতা বরাবর ঢালের আড়াআড়িভাবে জমি কর্ষণ, রোপণ, বৃক্ষরোপণ করা হয় এবং আবার এই সমোন্নতি রেখা বরাবর দীর্ঘকার উঁচু বাঁধ তৈরি করা হলে তাকে ঢালের দিকে ভূপৃষ্ঠীয় প্রবাহ নিয়ন্ত্রণ করা যায় আর মাটির অনুস্রাবণ বৃদ্ধি পায়। এবার ধাপ চাষের ফলেও কিন্তু বিভিন্ন উষ্ণতায় সিঁড়ির মতো ধাপে ধাপে অর্ধচন্দ্রাকার সমভূমি তৈরি হলে এতে কিন্তু মাটি ক্ষয় হয়। এবার ফালি চাষ, এই ফালি চাষেও কিন্তু মাটি ক্ষয় হয়। কেমন দেখো, উদ্ভিদহীন ঢালু জমিতে বৃষ্টির জলের গতি ও মাটি ক্ষয় বেশি করে এবং ঢালের আড়াআড়িভাবে দিক চওড়া ফিতের মতো জমি তৈরি করে ফেলে। আর ক্ষয়রোধী শস্য বিন, সয়াবিন, বাদাম, ডাল চাষ করলে জল ক্ষয় বন্ধ হয়ে যায়, মাটির জল ধারণ ক্ষমতা কমে যায়। এবং যে মালচিংটা কি, এটা কিন্তু ছোট প্রশ্ন আসতেই পারে। দেখো, জমি থেকে শস্য আহরণ করা গাছের অবশিষ্টাংশ, খড়, শিকড় জমিতে ফেলে রাখলে জল ও বায়ুর দ্বারা বাধাপ্রাপ্ত হয় বা বাষ্পীয় ক্ষয় কমে, একে মালচিং বলা হয়। এবার আসবো যে যান্ত্রিক পদ্ধতিগুলো কি কি, এটা একটু জানবো। যে নালা কাটার ফলে ক্ষয়ক্ষতি হয়। আর ক্ষয় খাত খায় নিবারণ। দেখো, বধ্যভূমি এলাকায় খাত বরাবর জলপ্রবাহ পরিমাণ গতিবেগ কমানোর ফলে খাতভূমিতে পরস্পরের মধ্যে পরপর কতগুলি বাঁধ তৈরি করা হয়। 2 নম্বর, দেখো, খাতের মস্তক ভাগে মাটির দেয়াল তৈরি করা হয়, তার উপরে ঝোপঝাড় ও বৃক্ষরোপণ করা হয়। এবং 3 নম্বর, খাত মধ্যবর্তী পতিত জমি গুল্ম, ঝোপ ও গাছপালা রোপণ করা হয়। এবার পাড় নিয়ন্ত্রণ, পাড় ক্ষয় নিবারণ। অর্থাৎ পাড় ক্ষয়টা কি, নদী সমুদ্রের ধারকে এই কংক্রিট দ্বারা বাঁধিয়ে লোহার খুঁটি বা পাকা দেয়াল তৈরি করে নদী, জলস্রোত, জোয়ার বা সমুদ্র তরঙ্গে সরাসরি আঘাত থেকে নদী ও সমুদ্রের পাড়ে অংশগুলিকে রক্ষা করা হয়। আর কি, তারপরে হচ্ছে বনভূমি সৃষ্টি। এবার দেখো, বনভূমি সৃষ্টিতেও কিন্তু এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মরুভূমিতে পতিত জমি, পাহাড়ি ঢালে নতুন দ্রুত বর্ধিষ্ণু বৃক্ষরোপণ করে সামাজিক বন সৃজন বা বনভূমি রক্ষণাবেক্ষণ, বৃক্ষছেদন বন্ধ করা হয়। ভূমির অবক্ষয় সবচেয়ে কার্যকরী ভূমিকা গ্রহণ করে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এবার চলে আসবো লাস্ট পয়েন্ট, যে তৃণক্ষেত্র তৈরি মানে যেসব জমিতে ক্রমাগত ভূমিক্ষয় হয় সেখানে কৃত্রিমভাবে ঘাস চাষ করে তৃণ আচ্ছাদন সৃষ্টি করলে মাটির বন্ধন বৃদ্ধি পায় এবং ভূমিক্ষয় হ্রাস পায়। তারপরে দেখো, তৃণভূমি সৃষ্টির সাথে সাথে অতিরিক্ত পশুচারণ নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এবার দেখো, এখানে একটা জিনিস রয়েছে, শব্দকোষ। দেখো, একটা বলে রয়েছে, এটুকু আমরা পড়বো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু অনেক কোশ্চেনই আসে, তা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। যে পীড়নটা কি, কোনো বস্তুর একক ক্ষেত্র মানে প্রযুক্ত বলকে পীড়ন বলে, এটা ইম্পর্টেন্ট। এর প্রভাবে কঠিন শিলার এক অংশ অন্য অংশ থেকে অগ্রসর হয়। তারপরে আসবো যে কাস্ট অঞ্চল। এই কাস্ট অঞ্চলটা কি, ইউরোপের বসনিয়া হার্জেগোভিনা দেশে আড্রিয়াটিক সাগর উপকূলে চুনাপাথর তৈরি গঠিত ক্রাস ভূমিতে পরিণত হয়েছে। ভূমিতে অঙ্গারযোজন এবং দমন প্রক্রিয়ায় ভৌমজল বিশেষ ভূমি রূপে বিকাশ ঘটেছে। অর্থাৎ এই অঞ্চলকে কাস্ট অঞ্চল বলে। তাহলে কাস্ট অঞ্চল কাকে বলে? এবার তারপরে আসবে সমোন্নতি রেখা। ভূপৃষ্ঠের সমান উচ্চতা বিশিষ্ট স্থান যুক্তকারী রেখাকে সমোন্নতি রেখা বলে, ভেরি ইম্পর্টেন্ট। এবং ভূবৈচিত্রিক অর্থাৎ বৈচিত্র্য সূচক মানভূমি বাদামি রঙের এর রেখা দ্বারা উচ্চতা বোঝানো হয়, এটা কিন্তু আমরা জানলাম। তো এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আজকে শেয়ার করব সেই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় খুবই প্রয়োজন। অর্থাৎ সেই প্রশ্নগুলো উত্তর সমেত তোমাদের সামনে শেয়ার করব। উত্তর করার সঙ্গে সঙ্গে আমি বলবো যে এখান থেকে অর্থাৎ প্রত্যেকটা পাতা থেকেই কিন্তু একটা স্ক্রিনশট তুলে নেবে। স্ক্রিনশট তুলে নিলে কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে, তাই বলবো যে স্ক্রিনশট তুলে নেবে। আর স্ক্রিনশট তুলে নেওয়ার আগে আরেকটা প্রশ্ন আমি বলি, কথা বলি, যে এই ভিডিওটি দেখার সাথে সাথে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর বন্ধুরা কিন্তু এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো কিন্তু পেয়ে যাবে, তোমরাও উপকৃত হবে। তাই আর ভিডিওটাকে একটা লাইক করে দেবে। চলে আসবো এবার আমরা যে সম্ভাব্য কোশ্চেনগুলো। দেখো, জৈবিক আবহবিকার কাকে বলে? যে প্রক্রিয়ায়
যে প্রক্রিয়ায় উদ্ভিদ ও মানুষের প্রাণীদের নানাবিধ ক্রিয়াকলাপের ক্রিয়ার ফলে শিলা চূর্ণ বিচূর্ণ বিয়োজিত হয়ে উপাদান উৎপন্ন পদার্থ উৎপত্তিস্থলে অবস্থান করে তাকেই আবহবিকার জৈবিক আবহবিকার বলে। এবার জৈব জৈবিক আবহবিকার কাকে বলে? বিভিন্ন প্রাণী বা উদ্ভিদ দ্বারা যান্ত্রিকভাবে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে উৎপন্ন পদার্থ উৎপত্তিস্থলেই অবস্থান করে তাকে জৈব যান্ত্রিক আবহবিকার বলে। ৩ নম্বর কোশ্চেন দেখো, জৈব রাসায়নিক আবহবিকার কাকে বলে? বিভিন্ন প্রাণী বা উদ্ভিদের মৃতদেহ পচে গিয়ে উৎপন্ন অম্ল দ্বারা রাসায়নিকভাবে শিলা বিয়োজিত হয়ে উল্লেখ্য উৎপন্ন পদার্থ উৎপত্তি স্থলেই অবস্থান করে, একেই বলা হয় জৈব রাসায়নিক আবহবিকার। এবার দেখো রেগুলিত কি, অর্থাৎ যান্ত্রিক আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণ বিয়োজিত হয়ে পদার্থ উৎপন্ন হয়। এবং পরের পাতাতে চলে যাব। পরের পাতাতে চলে যাওয়ার আগে আবার বললো একটু স্ক্রিনশট তুলে নিতে। স্ক্রিনশট তুলে নিলে কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে। দেখো এখান থেকে স্ক্রিনশটটা তুলে নাও, তাহলে পড়তে তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, সুবিধা করে দিচ্ছি, একটু তুলে নাও। হ্যাঁ, সুন্দর হয়েছে। এবার চলে আসবো যে স্থলেই সঞ্চিত হয়ে শিথিল ও নরম পদার্থের এক ভূখণ্ড ভূ আস্তরণ গড়ে ওঠে, তাকেই বলে রেগুলিত বলা হয়। এবার ৫ নম্বর দেখো, রাসায়নিক আবহবিকার ফলে সৃষ্ট দুটি ভূমির নাম নেই, অর্থাৎ ডাউক আর ডোলোরাইট। ডোলাইট। তারপর দেখো ব্লক স্পেড বা ফেলসপার তৈরি হয় কার প্রভাবে? তুহিন খণ্ডীকরণের প্রভাবে। ৭ নম্বর কোশ্চেন, রাসায়নিক আবহবিকার প্রভাবে খনিজের ঘনত্ব কমে কোন কোন কঠিন খনিজ পদার্থ উৎপন্ন হয়? লোহা, বক্সাইড, নিকেল ইত্যাদি, বা ম্যাঙ্গানিজ উৎপন্ন হয়। এবার আসবো ৮ নম্বর, মাটি অবক্ষয় বা মাটি অবনয়ন কাকে বলে? অর্থাৎ মাটি ক্ষয়ের ফলে মাটির উর্বরতা শক্তি নষ্ট হলে, ভৌত ও রাসায়নিক ধর্মের পরিবর্তন হলে, গুণগত হ্রাস পেলে তাকে এই বলা হয় মাটি অবক্ষয় বা মাটির অবনমন বলে। এবার দেখো ৯ নম্বর কোশ্চেন, পদ্ধতির ভিত্তিতে মাটি ক্ষয় প্রধানত কয় প্রকার? পদ্ধতির ভিত্তিতে মাটি ক্ষয় সাধারণত ৪ প্রকার: স্থল প্রবাহ, সমুদ্র তরঙ্গ, বায়ু প্রবাহ আর হিমবাহ ক্ষয়। জৈব স্তর বা স্তর সৃষ্টি করার প্রভাবে কি হয়? হিউমিফিকেশনের প্রভাবে কি হয়? দেখো পরের পাতাতে চলে যাব। পরের পাতাটা স্ক্রিনশট তুলে নেবে, তাহলে নিলে তোমাদের পড়তে সুবিধা হবে। এবার দেখো মাটি কি। এবার দেখো মাটি হলো একটি অমূল্য প্রাকৃতিক সম্পদ যা খনিজ পদার্থ, জৈব পদার্থ, শিলাচূর্ণ সমৃদ্ধ। এবার পীড়ন কাকে বলে? কোনো বস্তুর একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে পীড়ন বলে। ১৩ নম্বর কোশ্চেন, যেই সমোন্নতি রেখা কাকে বলে? ভূপৃষ্ঠের সমান উচ্চতায় বিশিষ্ট স্থল যুক্তকারী রেখাকে সমোন্নতি রেখা বলে। ১৪ নম্বর কোশ্চেন, রিল কাকে বলে? বৃষ্টির জল প্রথমে ভূপৃষ্ঠের যে ক্ষেত্র ক্ষুদ্র ক্ষুদ্র অগভীর সরু প্রবাহ পথ তৈরি করে তাকে নালী বলে, রেল বলে। গলি কি? দেখো নালী পথগুলিতে যে গভীর ও চওড়া ভি ও ইউ আকৃতির যেসব প্রবাহপথ তৈরি হয় তাকে বলা হয় গালি। এবার আসবো যে মেল্টিং কাকে বলে? মাটি থেকে ফসল কেটে নেওয়ার পর গাছের অবশিষ্ট অংশ জমিতে ফেলে রাখলে বায়ু দ্বারা ক্ষয়প্রাপ্ত, বাধাপ্রাপ্ত ও বাষ্পীভবনের ফলে বাষ্পীভবন কমে, একেই বলে মেল্টিং। তারপরে আসবো যে ১৭ নম্বর, দ্রবণ বা সলিউট কাকে বলে? শিলা মধ্যস্থিত কিছু খনিজ বৃষ্টিপাতকেই সলিউট বলে। দেখো ওই খোয়াই ক্ষয় কাকে বলে? না, তার নালী ক্রমশ প্রশস্ত অগভীর হয়ে যে প্রবল ক্ষয় হয় তাকে খোয়াই ক্ষয় বলে। চলে আসবো আমরা তার পরের পাতাতে। হ্যাঁ, এখান থেকে কিন্তু একটা স্ক্রিনশট তুলে নাও যাতে পড়তে সুবিধা হবে। দেখো এই যান্ত্রিক আবহবিকার ফলে শিলায় কোন কোন পরিবর্তন হয়, অর্থাৎ কোন পরিবর্তন হয়? ভৌত পরিবর্তন। 20 নম্বর 20 নম্বর কোশ্চেন, দেখো কোন আবহবিকার ফলে শিলায় কেবল আকৃতিগত পরিবর্তন হয়, অর্থাৎ যান্ত্রিক আবহবিকার ফলে?
21 নম্বর কোশ্চেন, বৃষ্টিবহুল ক্রান্তীয় অঞ্চলে কোন আবহবিকার দেখা যায়, অর্থাৎ রাসায়নিক আবহবিকার দেখা যায়। 22 নম্বর কোশ্চেনে উষ্ণ মরুভূমিতে যান্ত্রিক আবহবিকারের প্রধান প্রক্রিয়াটি কি, অর্থাৎ ক্ষুদ্র কণা বিস্ফোরণ। 23 নম্বর কোশ্চেন দেখো, কোন আবহবিকারের ফলে মরুভূমিতে বিকেলের দিকে গুলি ছড়ার মতো শব্দ উৎপন্ন হয়, অর্থাৎ ক্ষুদ্র কণা বিস্ফোরণে। 24 নম্বর দেখো, কোন আবহবিকার ফলে শিলায় মরচে পড়ে, দেখো জারণ আবহবিকার ফলে শিলায় মরচে পড়ে। 25 নম্বর কোশ্চেন দেখো, যে প্রক্রিয়ার মাধ্যমে হিউমাস তৈরি হয় তাকে কি বলে, তাকে হিউমিফিকেশন অর্থাৎ হিউমিফিকেশন বলে। 26 নম্বর দেখো, পর্বতের ঢালে আবহবিকারের ফলে সৃষ্ট শঙ্কু আকৃতির শিলাচূর্ণকে কি বলে, অর্থাৎ ট্যালাস বলে। 27 নম্বর দেখো, থর মরুভূমিতে আবহবিকারের কোন প্রক্রিয়া, পরের পাতায় চলে যাব, পরের পাতায় একটা স্ক্রিনশট তুলে নেবে, তাতে তোমাদের পড়তে সুবিধা হবে। এই যে এটা তুলে নাও, এখান থেকে স্ক্রিনশট তুলে নিলে তোমাদের একটু পড়তে সুবিধা হবে। আচ্ছা, তারপর চলে আসবো যে অধিক কার্যকর হয়, অর্থাৎ অধিক কার্যকরী ক্ষুদ্র কণা বিস্ফোরণ, ওই প্রশ্নের বাকি অংশটা এখানে থাকলো। 28 দেখো, আবহবিকারের গুরুত্বপূর্ণ ফল কোনটি, এই মৃত্তিকার সৃষ্টি। 29 নম্বর দেখো, যে পাহাড়ি অঞ্চলে শিলাচূর্ণের চলনকে কি বলে, পুঞ্জিত ক্ষয় বলে। 30 নম্বর কোশ্চেন দেখো, উষ্ণ মরুভূমিতে যান্ত্রিক আবহবিকারের প্রধান প্রক্রিয়াটি কি, অর্থাৎ লবণ কেলাস গঠন। 31 নম্বর কোশ্চেন দেখো, মার্বেলের পীড়নের সহ্য ক্ষমতা কত, 1000 কেজি পর বর্গ সেমিতে। গ্রানাইটের পীড়ন সহ্য ক্ষমতা কত, 70 কেজি বর্গ সেমিতে, পার বর্গ সেমিতে। 33 নম্বর দেখো, চুনাপাথরের পীড়ন সহ্য ক্ষমতা কত, 35 কেজি, 35 কেজি বর্গ সেমিতে। এবার চলে আসবো যে শিলার পীড়ন সহ্য ক্ষমতা কি, অর্থাৎ বিজ্ঞানীরা আমরা এত শিলার সহ্য ক্ষমতা পড়লাম, এটা কি একটুখানি জানতেই হবে। যে বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী 22 ডিগ্রি সে উষ্ণতায় আবদ্ধ ফাটলে পীড়ন সৃষ্টি হয় কত, 2115 কেবি পার বর্গ সেমি। এবার দেখো, এই প্রস্তরী চাই খণ্ডীকরণ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি কি কি, বইয়ের 66 থেকে 67 পাতায় চলে যাব। তবে বইয়ের 66 পাতা 67 পাতায় গেলে আমরা কিন্তু উত্তরটা পেয়ে যাব 66 আর 67 পাতায়। 66 পাতায় দেখো, প্রস্তরী ছাই খণ্ডীকরণ, এখান থেকে পড়বো, এখান থেকে এইটা পড়ে এই পর্যন্ত আমরা আসবো বৈশিষ্ট্যগুলো এখানে পড়ে নেবো। এবার চলে আসবো পরের পাতাতে আরো কয়েকটা কোশ্চেন শেয়ার করেছি, সেই কোশ্চেনগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। এবার সেই প্রশ্নগুলো একটু তুলে নাও স্ক্রিনশট, তাহলে পড়তে সুবিধা হবে। পড়তে সুবিধা হলেই তোমাদের লাভ হবে। আচ্ছা, নাও তুলে নাও, এই যে এটুকু। এবার চলে আসবো যে এই শুল্ক মোচন কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি কি কি, 67 পাতায়। এই 67 পাতাতে আমরা চলে যাব, যে 67 পাতাতে দেখি কোনটুকু লিখলেই হবে, যে শুল্ক মোচন কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি। দেখো, এই যে শুল্ক মোচন কাকে বলে, এই যে তার বৈশিষ্ট্যগুলি, এটুকু স্ক্রিনশট তুলে নাও। এবার তারপরে চলে আসবো যে ক্ষুদ্র কণা বিস্ফোরণ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি, এটাও 67 পাতায়। দেখো, এই ক্ষুদ্র কণা বিস্ফোরণ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি এখান থেকেই পড়বো। এই যে দেখো, ক্ষুদ্র কণা বিস্ফোরণ কাকে বলে এটা, আর এর বৈশিষ্ট্যগুলি এখান থেকে পড়বো, এই যে এখান থেকে এটুকু। এটা কিন্তু স্ক্রিনশট তুলে নিলে সুবিধা হবে। এবার চলে আসবো যে তুষার আবহবিকারের সংজ্ঞা দাও, এর বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো, পাতা 68 পাতায়। আমরা 68 পাতায় চলে যাব, যে তুষার আবহবিকারের সংজ্ঞা দাও, এই যে তুষার আবহবিকারের সংজ্ঞা দাও এবং বৈশিষ্ট্যগুলি। এর সাথে সাথে আমি তোমাদের সামনে আর কয়েকটা কোশ্চেন শেয়ার করব। কোশ্চেনটা হচ্ছে যে এখান থেকেই, এই পাতা থেকে কতগুলো কোশ্চেন এখান থেকে, যে আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্যগুলি এখান থেকে পড়বে, এই পর্যন্ত, এখান থেকে এইটুকুর মধ্যে উত্তরটা পেয়ে যাবে। এবার চলে আসবো এই পাতাতে, দেখো যে আবহবিকার ও নগ্নি ভবনের মধ্যে পার্থক্যগুলো কি কি, এইখান থেকে পড়বো আমরা, এই পাতার অর্থাৎ 66 পাতার এখান থেকে। কোন বই একটু মনে রাখতে হবে, যে পাতা বললেই তো হবে না, যে ভূগোল ও পরিবেশ সমরেন্দ্রনাথ মোদকের এই বই থেকে পড়বো, কারণ হচ্ছে এই বইয়ের ডিটেলস দেওয়া আছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো যাদের কাছে এই বই আছে তারা এই বই থেকেই পড়বে, আর যাদের কাছে বই নেই তারা প্রশ্নগুলো ঠিকঠাকভাবে করে নেবে। যে দেখো, আবহবিকার বা নগ্নি ভবনের মধ্যে পার্থক্য কি, এইটুকু পড়বে। তারপরে দেখো, পরের একটা কোশ্চেন, যে আবহবিকার বা পুঞ্জিত ক্ষয়ের মধ্যে পার্থক্য, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা এই বই থেকে পড়বে, স্ক্রিনশট তুলে নাও সুন্দর করে। তারপরে দেখো, পরের একটা পার্থক্য, যে পুঞ্জিত ক্ষয় বা ক্ষয়ী ভবনের মধ্যে পার্থক্য কি, এখান থেকে এইটুকু পড়বে।
এখানে গেল এইটুকু। এবার আমরা পরের পাতার দিকে চলে যাব। পরের পাতার দিকে গিয়ে কয়েকটা কোশ্চেন রয়েছে, দেখো এখানেও কিন্তু সেই পার্থক্যগুলোই রয়েছে। যে আমি বলবো যে 68 পাতায় অর্থাৎ সমরেন্দ্রনাথ মোদকের এই বইয়ে 68 পাতায় শুল্ক মোচন ও ক্ষুদ্র কণা বিস্ফোরণের মধ্যে পার্থক্যটা কি? এই ক্ষুদ্র কণা বিস্ফোরণ আর ক্ষুদ্র শুল্ক মোচন ও ক্ষুদ্র কণা বিস্ফোরণের পার্থক্য কিন্তু পরীক্ষায় এসে বসে আছে মনে করো। তারপরে দেখো ক্ষুদ্র কণা বিস্ফোরণ ও প্রস্তর চাই খণ্ডীকরণের মধ্যে পার্থক্য, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা এখান থেকে পড়বে। স্ক্রিনশটগুলো সুন্দর করে তুলে নাও যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। এবার আসবো যে আরো দুটো রয়েছে, যে আরো দুটো পার্থক্য এখান থেকে আমি শেয়ার করব। সেই পাতাটা হলো দেখো এই যান্ত্রিক ও রাসায়নিক আবহবিজ্ঞানের মধ্যে পার্থক্য। এই এতগুলো পার্থক্যের মধ্যে দুটো পার্থক্য তোমাদের পরীক্ষায় এসে বসেই আছে, এটা কিন্তু ভালো করে পড়বে। কোন বই থেকে? এই বই থেকে, ভূগোল ও পরিবেশ, সমরেন্দ্রনাথ মোদক। বারবার বলছি কারণ হচ্ছে যে এই বইয়ের ডিটেলস তো তোমরা দেখতেই পাচ্ছ, ডিটেলসটা খুব সুন্দর দেওয়া আছে, সেই জন্য এই বই থেকেই পড়বো। পরের পাতাতে চলে যাব। পরের পাতাতে গিয়ে আর একটা কোশ্চেন, দুটো কোশ্চেন হবে। দেখো যে এই 70 পাতায় দেখো হাইড্রেশন ও হাইড্রোসিলিস এর মধ্যে পার্থক্যটা কি, এটা কিন্তু আলোচনা করেছি। এবার এখান থেকে কিন্তু এটুকু পড়বে যে এই হাইড্রেশন ও হাইড্রোসিলিসের মধ্যে পার্থক্য। তাহলে এই এখান থেকে কিন্তু দুটো তিনটে অর্থাৎ দুটো তিনটে পয়েন্টস থাকলে দুটো তিনটে পয়েন্টস তোমরা দিয়ে দেবে, তাহলে কিন্তু সুবিধা হবে। আর এখানে তেমন কোনো বড় কোশ্চেন নেই। আর এখানে আরেকটা কোশ্চেন এখান থেকে বলবো যে এই পাতাটা কিন্তু তোমরা পুরোটাই সুন্দর করে তুলে নেবে, যে 72 পাতা সমরেন্দ্রনাথ মোদক এই বই থেকে। এই পাতাটা কিন্তু সুন্দর করে দেখো পুরোটা আসছে, হ্যাঁ এখান থেকে আসলে পরে পুরোটা আসবে, এটা কিন্তু সুন্দর করে তুলে নেবে। যে স্ক্রিনশট তুলে নাও, তারপরে কোশ্চেনগুলো সম্পর্কে একটু বলি, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। দেখো এখানে দেখো বলছে যে মাটিটা কি, জেনে রাখো মাটিটা কি, আর জৈবকরণটা কি, তারপরে হচ্ছে খনিজকরণটা কি, অধোগমনটা কি, আর সঞ্চারণ কি বা টিকাটা আসতে পারে, নালী বা খাত, এটা কিন্তু আর রাভাইন এটা কিন্তু আলোচনা করেছি, বধভূমি এটাও আলোচনা করেছি। তাহলে আজকে আমরা এই চ্যাপ্টার থেকে যে যে কোশ্চেনগুলো শেয়ার করলাম এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর এই শব্দকোষগুলো একটু ভালো করে পড়ে নেবে, পড়লে পরে কিন্তু তোমরা পুরোটা কোশ্চেনই কমন পেয়ে যাবে এই বই থেকে। তাই আমি বোর্ডে লিখেছি যে যে এই চ্যাপ্টার থেকে 100% কোশ্চেন কমন কিন্তু আসছেই, তাই তোমরা এটা ভালো করে পড়বে আর ভালো করে পুজো দেখবে। শুভ সপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা রইল, আগামী দুদিন আরো ভালো করে কাটুক। আজকের মতো এখানে শেষ করছি, ভিডিওটি শেয়ার করে দেবে, একটা লাইক দিয়ে দেবে, আর কি হবে তাহলে আমি মোটিভেটেড হব, এরকম মজাদার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। গুড বাই ফ্রেন্ডস।